আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী জিম করবেটের লেখা মুক্তেশ্বরের মানুষ খেকো। এই গল্পটি আমরা নিয়েছি সুন্দরম থেকে প্রকাশিত জিম করবেটের অমনিবাস নামক বইটি থেকে। বইটির সম্পাদনা ও ভাষান্তর অলোক কুমার সেন। কে ছিলেন এই জিম করবেট? তার পুরো নাম এডওয়ার্ড জেমস করবেট, সংক্ষেপে জিম করবেট। জন্মেছিলেন উত্তর ভারতের শৈল শহর নৈনিতালে 1875 সালের 26শে জুলাই। বাবার নাম ক্রিস্টোফার গার্নি, মা ছিলেন মেরি জেন। একজন বিখ্যাত শিকারী হওয়া সত্ত্বেও জিম করবেট একজন খাঁটি প্রকৃতিপ্রেমী ছিলেন। আজ থেকে অনেক বছর আগে বন্যপ্রাণী সংরক্ষণের কথা তিনি ভেবেছিলেন। এই নিয়ে ব্যাপক গণ আন্দোলনও তিনি গড়ে তুলতে চেষ্টা করেছিলেন। শুধু শখের জন্য বা বিনোদনের জন্য শিকার করেননি। যেসব বাঘ মানুষ খেকো হয়ে উঠেছিল তাদের দৌরাত্ম্যে গ্রামবাসীদের প্রাণ একেবারে ওষ্ঠাগত হতো। নিতান্তই নিরুপায় হয়ে তিনি তাদের শিকার করেছেন বটে, কিন্তু তার জন্য দুঃখও পেয়েছেন খুব। জিম করবেটের আরও একটি গুণ হল তিনি একজন অসাধারণ লেখক। সহজ সরল ভাষায় ভারতের বনাঞ্চলের যে বর্ণনা তিনি দিয়েছেন তা এতই সুন্দর ও প্রাণবন্ত যে শুনতে শুনতে মনে হয় সেগুলো চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও তিনি আমাদের দেশের গ্রামীণ সভ্যতা সম্পর্কে বেশ আগ্রহী ছিলেন। জিম করবেটের বাড়ির লোকেরা শীতকালে নৈনিতাল থেকে প্রায় 15 মাইল উত্তরে কালাধুঙ্গি নামক অঞ্চলের হলদুয়ানি গ্রামে বেশ কয়েক মাস কাটাতেন। জিম করবেট অবশ্য তার কোনো লেখায় এই হলদুয়ানি নামটির কোনো উল্লেখ করেননি। তিনি এই অঞ্চলকে কালাধুঙ্গি নামে উল্লেখ করেছেন। এর পরবর্তীকালে জিম করবেট এমন কিছু গুণ অর্জন করেন যা তাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলে। তিনি ছিলেন অসম্ভব সৎ এবং কর্তব্যপরায়ণ। সেই কর্তব্যের ডাকে দূরের গ্রামাঞ্চলগুলিতে মানুষ খেকো বাঘ বা চিতার উপদ্রব হলে তিনি মাসের পর মাস অপরিসীম শারীরিক কষ্ট সহ্য করেও নিজের কর্তব্য সুসম্পন্ন করেছেন। গ্রামবাসীদের প্রাণ রক্ষাকে কর্তব্য পালন বলে মনে করতেন এই দুর্দান্ত শিকারী। তাহলে চলুন আর একদম দেরি না করে শুরু করি আজকের গল্প। লেখক জিম করবেটের লেখা মুক্তেশ্বরের মানুষ খেকো, প্রথম পর্ব। নৈনিতালের উত্তর পূর্বে 18 মাইল দূরে রয়েছে মুক্তেশ্বর পাহাড়। এটির উচ্চতা 8000 ফুট এবং পূব পশ্চিমে লম্বা 15 মাইল। পাহাড়ের পশ্চিম প্রান্তে ছিল ভারত সরকার স্বীকৃত ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ওই ল্যাবের স্টাফ কোয়ার্টারগুলি ছিল মুক্তেশ্বরের উত্তরে। এখানকার প্রাকৃতিক মনোরম শোভা কুমায়ুনে আর কোথাও পাওয়া যাবে না। এই জায়গার জল হাওয়াও ছিল মনোরম। স্টাফ কোয়ার্টারগুলির পাশেই ছিল এক গভীর অরণ্য, আর সেখানেই বাস করত এক বাঘিনী। শিকার করে ভালোভাবেই দিন কাটছিল তার। আর শিকারের জন্য কাকার, সম্বর, বুনো শুয়োরের অভাব ছিল না। কিন্তু হঠাৎ করে এক ক্ষুদে সজারুর সাথে একদিন তার মোকাবিলা হলো। ফলে সেই সজারুর কাঁটা বাঘিনীর চোখে লেগে একটা চোখ নষ্ট হয়ে গেল। সজারুর প্রায় 50টা মতো কাঁটা, যেগুলো দৈর্ঘ্যে প্রায় 1 থেকে 9 ইঞ্চি, সেগুলি সেই বাঘিনীর ডান পায়ে গেঁথে গিয়েছিল। লম্বা লম্বা কাঁটাগুলো এমনভাবে পায়ে চেপে বসেছিল যে বাঘিনী দাঁত দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেও পারেনি। এতে তার অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে। সেই ক্ষতগুলো ঘা হয়ে বিশ্রী কাণ্ডে পরিণত হয়। এরকম অবস্থায় প্রায় না খেয়েই বাঘিনীটার দিন কাটছিল।
একদিন সে শুয়ে বিশ্রাম করছিল আর জিভ দিয়ে ঘা চাটছিল। এমন সময় এক গৃহবধূ ঘাস কাটতে ঝোপের কাছে আসে। তখন সে বাঘিনীটাকে খেয়াল করেনি। সে বধূটি প্রায় বাঘিনীর কাছেই চলে গিয়েছিল। বাঘিনী প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন বুঝতে পারে তখন সজোরে বধূটির ওপর থাবা চালায়, আর তাতে সেই বধূটির মাথার খুলি ভেঙে যায় এবং প্রাণ হারায়। পরের দিন তার বাড়ির লোকজন তার প্রাণহীন নিথর দেহ ঝোপের মধ্যে পায়। সেই মহিলাটির হাতে ছিল ঘাসের গোছা, অন্য হাতে কাস্তে। বাঘিনী মহিলাটিকে থাবা মেরেই চলে যায়, সে কিছুই করেনি। সেখান থেকে বাঘিনীটি মাইলখানেক দূরে উপড়ে পড়া একটা গাছের ছোট গর্তে আশ্রয় নেয়। কয়েকদিন পরে এক গ্রামবাসী ওখানে আসে সেই গাছটি থেকে কাঠ কাটতে। সে বুঝতে পারেনি যে পাতা দিয়ে ঢাকা গর্তের মধ্যে বাঘিনী আছে, তাই তার অবস্থাও ওই মহিলার মতোই হয়। বাঘিনীও বিরক্ত হয়ে লোকটির ওপর থাবা বসায় আর লোকটি প্রাণ হারায়। এবারে বাঘিনীর থাবার আঘাতে লোকটির পিঠ থেকে রক্ত ঝরছিল। সেই দেখে হয়তো বাঘিনীটি লোকটির প্রতি আকৃষ্ট হয় এবং তার পিঠের থেকে কিছুটা মাংস তুলে নেয়। এইভাবেই বাঘিনী প্রথম মানুষের রক্তের স্বাদ পায়। এর কিছুদিন পরে বাঘিনীটি তৃতীয় একটি মানুষকে হত্যা করে। সে তার পেটের তাগিদেই মানুষ নিধন করে এবং আস্তে আস্তে মানুষ খেকো হয়ে পড়ে। এই বাঘিনীটার মানুষ খেকো হওয়ার পরই আমার কাছে তার খবর আসে। মুক্তেশ্বরে অনেক শিকারী আছে আমি জানতাম, আর তারা ওই মানুষ খেকোটাকে শিকার করবার চেষ্টা করবে তাও আমি অনুমান করেছিলাম। এরকম অবস্থায় আমার হস্তক্ষেপ মোটেই শোভনীয় হবে না ভেবে চুপ করে রইলাম। কিন্তু ইতোমধ্যে পরপর 24 জন মানুষ বাঘিনীর কবলে পড়ল। কর্মী আবাসন ও আশেপাশের গ্রামের মানুষদের জীবন সে বিপন্ন করতে শুরু করেছিল, সে খবর আমার কানে আসে। এরকম অবস্থায় ভেটেরিনারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আধিকারিকের আগ্রহে সরকার আমাকে এই বাঘিনীটি বধ করার জন্য বিশেষ অনুরোধ পাঠায়। কিন্তু আমার কাছে ব্যাপারটা মোটেই সহজ ছিল না। এক বিস্তৃত অঞ্চল জুড়ে বাঘিনীটি দৌরাত্ম্য চালিয়েছে, আর এই অঞ্চলটা পুরোপুরি আমার কাছে অজানা অচেনা। তাই বাঘিনীকে এরকম জায়গায় খুঁজে বার করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। আর এখানকার মানুষ খেকো বাঘ সম্পর্কে আমার অভিজ্ঞতাও ছিল খুব কম। তবু দেরি না করে আমি আমার 3 বন্ধুকে সঙ্গে নিয়ে নৈনিতালের দিকে পা বাড়ালাম। 10 মাইল হাঁটার পর রাতে রামগড় ডাকবাংলোতে উঠলাম। ওখানকার যে খানসামা, সে আমার খুব পুরানো একজন বন্ধু। আমি মুক্তেশ্বরে বাঘ মারতে যাচ্ছি শুনে সে বলল, মুক্তেশ্বর যাওয়ার পথে 2 মাইল আগে যে এলাকাটা রয়েছে সেখান দিয়ে যেন সাবধানে যাই, কারণ বাঘিনীটা নাকি এখন ওখানেই আস্তানা গেড়েছে আর প্রচুর মানুষ বলি হয়েছে তার হাতে। আমি সঙ্গে করে 2 নলা 500 এক্সপ্রেস রাইফেলটা এনেছিলাম। পরদিন সকাল হতে না হতেই আমি ডাকবাংলোর উদ্দেশ্যে রওনা হলাম। আমার সঙ্গীদেরকে আমার পিছন পিছন আসার নির্দেশ দিলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমি নৈনিতাল আলমোড়া রোড ও মুক্তেশ্বর রোডের সংযোগস্থলটিতে এসে পৌঁছালাম। তখন সবেমাত্র ভোরের আলো ফুটেছে, আর এখান থেকেই মানুষ খেকোর রাজত্ব শুরু। তাই আমাকে খুব সতর্কভাবেই এই জায়গাটা পেরোতে হবে। এইখান থেকে পথটা কিছু দূর পর্যন্ত সমতল ভূমি ধরেছে, আর তারপর উঠেছে অত্যন্ত খাড়াই পাহাড়ের গা বেয়ে।
আমার আগে কখনো পাহাড়ে চড়ার সুযোগ হয়নি, এই প্রথম এখানে আসা। এই জায়গার বিস্তীর্ণ এলাকা জুড়ে কমলা রঙের লিলি ফুলের সমাবেশ। এই দৃশ্য খুব কম সময়ের মধ্যেই আমাকে আকৃষ্ট করল। পাহাড়ের গা বেয়ে যেখান দিয়ে রাস্তাটা উঠেছে সেখানে রয়েছে একটা খোলা জায়গা। ওখানেই আমি দেখতে পেলাম একটা ছোটখাটো বাজার আর একটা ডাকঘর। এত সকালে ভোরের দিকে ডাকঘর তখনও খোলেনি। বাজারে সবেমাত্র একটা দোকান খুলেছে। আমি সেই দোকানির কাছে খোঁজ নিলাম যে এখানকার ডাক বাংলোটি কোথায়। মুক্তেশ্বরে ডাক বাংলো আছে দুটো, তাদের মধ্যে একটা যে সরকারি কর্মচারীদের জন্য সংরক্ষিত আছে আমি জানতাম না, আর দ্বিতীয়টা ছিল সাধারণের জন্য। দোকানি বন্ধুটি যার কাছে আমি বাংলোর খোঁজ নিয়েছিলাম সে সম্ভবত আমার মাথার টুপি দেখে আমাকে সরকারি কর্মচারী ভেবে ভুল করে ভুল ডাক বাংলোতে পাঠিয়ে দিয়েছিল। সেখানে খানসামার দেওয়া প্রাতরাশ সারলাম। তবে সরকারি মহলে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। পরে অবশ্য এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, আর লক্ষ্য রেখেছিলাম যে এর জন্য খানসামাকে যেন ভুগতে না হয়। যাই হোক, ডাকবাংলোতে বসে যখন আমি প্রাতরাশ সারছি তখন সেনা বিভাগের 12 জন ইউরোপিয়ানের একটা দল রাইফেল কাঁধে আমার সামনে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে একজন সার্জেন্ট ও 2 জন লোক নিশানা ও পতাকা নিয়ে এলো। সার্জেন্টটি যথেষ্ট ভদ্র এবং সহৃদয়। তিনি বললেন যে ওই দলটাকে নিয়ে তিনি রাইফেল রেঞ্জে বেরিয়েছেন। তারা মানুষ খেকোটির জন্য যথেষ্ট ভীত ও সন্ত্রস্ত। সার্জেন্ট আমাকে এও জানালেন যে গতকালই ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সরকারি আধিকারিকের কাছ থেকে আমার এখানে আসার টেলিগ্রাম পেয়েছেন। সার্জেন্টটি আমাকে শুভকামনা জানালেন। এই অঞ্চলের মানুষ যে বাঘিনীর ভয়ে উদ্বিগ্ন এ কথাও তিনি আমাকে জানালেন। এরা মানুষ খেকোর ভয়ে এতটাই বিচলিত যে সন্ধে হয়ে গেলেই এরা বাড়ি থেকে আর বেরোয় না, আর দিনের বেলায় বেরোলে একসাথে দল বেঁধে যাত্রা করে। বাঘিনীকে মারার অনেক রকম চেষ্টাই করা হয়েছে, কিন্তু কেউই কিছু করে উঠতে পারেনি। বাঘিনী দ্বিতীয়বার কোনো মরির কাছে ফিরে আসে না। এই বাঘিনীর সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা আমার পক্ষে খুবই দরকারি ছিল, কারণ এতে আমার শিকারের পক্ষে অনেক সুবিধা হবে। এরপর আমি খানসামাকে ডেকে বললাম আমার লোকজন আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে, সে যেন তাদের এখানেই অপেক্ষা করতে বলে। আমিও বাঘিনীর সন্ধানে বেরোলাম। প্রথমে ডাকঘরে গেলাম। এখানে যে আমি বেশ নিরাপদে পৌঁছে গেছি সে কথা মাকে অবশ্যই টেলিগ্রাম করতে হবে, এই ভেবে ডাকঘরে গিয়েছিলাম। এই ডাকঘর ও বাজারের পাশ দিয়ে যে সমতল ভূমি, সেখান থেকে মুক্তেশ্বরের পাহাড়টি ডান দিকে খাড়া হয়ে নেমে গিয়েছে। ওই খাড়াই অঞ্চলটা ঘন গুল্মে ঢাকা এবং শৈলশিরা ও গিরিখাতে পূর্ণ। নিচের দিকে যে উপত্যকা তার ওপারেই রয়েছে রামগড় পর্বতমালা। আমি তখন পাহাড়ের কিনারে দাঁড়িয়ে চারিদিক ভালো করে দেখছিলাম। এমন সময় কয়েকজন দোকানিকে নিয়ে পোস্টমাস্টার আমার দিকে ছুটে এলেন। কারণ জানতে চাইলে তিনি বললেন, গতকাল যে টেলিগ্রামটিতে আমার এখানে আসার খবর জানানো হয়েছিল সেটি পোস্টমাস্টার দেখেছিলেন, আর আজকে আমি যে টেলিগ্রাম ফর্মটি দিয়েছি তাতে আমার সই দেখে উনি আমাকে চিনতে পেরেছেন। তাই তিনি আমাকে জানালেন কোনোভাবে যদি সাহায্য করতে পারেন তবে তিনি ধন্য হবেন। আমি শুনে খুব খুশি হলাম, কারণ আমি জানতাম এদের কাছ থেকে অনেক সুবিধা পাওয়া যাবে। এদের কাছ থেকে মানুষ খেকোর সম্বন্ধে অনেক খবরই পাবো ভেবে মনে মনে আনন্দ পেলাম। আমি যেখানে দাঁড়িয়ে পোস্টমাস্টার ও কয়েকজনের সাথে কথা বলছিলাম সেখান থেকে 1000 ফুট নিচে প্রায় 2 মাইল দূরে
একখণ্ড চাষযোগ্য জমি নজরে পড়ল। আমার সাথে যারা ছিল তাদের থেকে জানতে পারলাম যে ওটা একটি আপেল বাগিচা। ওর মালিকের নাম বদ্রি সিং। আরও জানতে পারলাম যে ওই বাগিচার নিচের উপত্যকাটিতেই মানুষ খেকো শেষ মানুষটি শিকার করেছে। এই বদ্রি সিং আমার পূর্ব পরিচিত, আমার বন্ধুর ছেলে। কয়েক মাস আগে নৈনিতালে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন সে আমাকে অনুরোধ করেছিল মুক্তেশ্বরে এসে তার গেস্ট হাউসে উঠে আমি যেন এই মানুষ খেকোটাকে মারার চেষ্টা করি। কিন্তু বদ্রির এই আহ্বান আমি গ্রহণ করতে পারিনি যতক্ষণ না সরকার থেকে আমাকে এখানে আসার অনুরোধ না করা হয়। এখন সরকার আমাকে আহ্বান জানিয়েছে, তাই বদ্রির আতিথেয়তা গ্রহণ করতে আমার এখন কোনো অসুবিধা নেই। তাই ঠিক করলাম বদ্রির সাথে দেখা করব। তাছাড়া আপেল বাগিচার কাছে যে মানুষটি মারা গেছে তার সম্পর্কেও খোঁজ খবর নিতে হবে। এই ভেবে আমি যারা আমাকে ঘিরে দাঁড়িয়েছিল তাদের ধন্যবাদ জানিয়ে রোড ধরে এগিয়ে চললাম। সেই সময় সবেমাত্র সকাল হয়েছে, তাই ভাবলাম বদ্রির সাথে দেখা করবার আগে আশপাশের গ্রামগুলো একবার ঘুরে দেখা যাক। এখানে রাস্তার ধারে কোনো মাইলস্টোন নেই, তাই আন্দাজে 6 মাইল মতো হাঁটলাম। তারপর আবার ফিরে চললাম মাইল 3 মতো। সেই সময়ে আমি রাস্তার ধারে একটা মেয়েকে দেখলাম। সে তার বলদটাকে নিয়ে বড় ঝামেলায় পড়েছে। সে যেদিকে বলদটাকে নিয়ে যেতে চায় বলদটা তার উল্টো দিকে যায়। মেয়েটার বয়স কম, বোধহয় 8 বছর হবে, আর তার বলদরা যথেষ্ট শান্ত ও নিরীহ। তবে সে কিছুতেই মুক্তেশ্বরের দিকে যেতে রাজি হচ্ছে না, আর মেয়েটা ততই তাকে গলায় দড়ি বেঁধে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি এগিয়ে গেলাম। সেই বলদটিকে পিছন থেকে শব্দ করে তাড়া দিতে লাগলাম। এতে সেই বলদটি সামনের দিকে চলতে শুরু করলো। প্রথমে মেয়েটির সাথে আমার কোনো রকম কথা হয়নি। আমি শুনতে পাচ্ছিলাম মেয়েটি তার বলদটিকে কালোয়া বলে ডাকছিল। কিছুক্ষণ যাওয়ার পর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কালোয়াকে কি চুরি করা হয়েছে? মেয়েটি সাথে সাথে বড় বড় চোখ করে আমায় উত্তর দিল, না তো। এরপর আমাদের কথাবার্তা হলো এই রকম। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, বলদটা কার? সে উত্তর দিল, আমাদের, বাবা কিনে এনেছে। তারপর আমি বললাম, ওকে তাহলে কোথায় নিয়ে যাচ্ছ? সে উত্তর দিল, কাকার কাছে, খেতে লাঙল দিতে হবে। তারপর আমি বললাম, লাঙল দিতে 2টো বলদ দরকার, শুধুমাত্র কালোয়াকে দিয়ে তো হবে না। তার উত্তরে সে বলল, কাকার 2টো বলদ ছিল, এখন একটা রয়েছে। একটা বাঘ বলদটাকে গতকালই মেরে ফেলেছে। এটা শোনার পর আমি চমকে উঠলাম। আমি যার সন্ধান করছিলাম তা পেয়ে গেছি। এখন আমার কি করা উচিত ভাবতে লাগলাম। কিছুটা পথ দুজনেই চুপচাপ হেঁটে চললাম। কারোর মুখে কোনো কথা নেই। আমি দেখছিলাম মেয়েটি হাঁটতে হাঁটতে বারবারই আমার দিকে তাকাচ্ছিল। আমার মনে হলো মেয়েটি বোধহয় মনে মনে সাহস সঞ্চয় করছিল। তারপর আমাকে জিজ্ঞাসা করলো আমি এখানে বাঘটাকে মারতে এসেছি কিনা। শুনে আমি বললাম, চেষ্টা করে দেখব। মেয়েটি আমাকে বলল, এর জন্য তো মরিটাকে দরকার, যাকে আমি কিছুক্ষণ আগেই ছেড়ে চলে এসেছি। সেই শুনে আমি মেয়েটাকে বললাম, আগে তোমাকে কাকার বাড়িতে পৌঁছে দিই, তারপর আমি মরিটার কাছে ফিরে যাব। মনে হলো মেয়েটা এখন খুবই নিশ্চিন্ত হলো। একটা ঝামেলা থেকে মুক্তি পেয়েছে বেচারি। এখন সে যথেষ্ট খুশি। তারপর মেয়েটা চুপ করে গেল। এরপর কোনো কথা সে বলেনি।
বলদের দড়ি ধরে আস্তে আস্তে চলতে লাগলো। আমি আরো কিছু জানার আগ্রহে সেই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, বাঘটা যে মানুষ খেকো তা কি তুমি জানো? সে উত্তর দিল, হ্যাঁ, বাঘটা কুন্তির বাবা আর বংশী সিংহের মাকে মেরেছে। আমি জিজ্ঞাসা করলাম, তবে তার বাবা তার সঙ্গে আসেনি কেন? সে এখানে একা কেন এসেছে? সে মেয়েটা বলল, তার বাবার ভারী জ্বর, ম্যালেরিয়া হয়েছে। শুনে তার কোনো ভাই আছে কিনা জিজ্ঞাসা করলাম। সে মেয়েটা বলল, অনেকদিন আগেই তার ভাই মারা গেছে। মেয়েটির মা আছে, এখন সে বাড়িতে রান্না করছে, আর তার কোনো বোন নেই। সব শুনে আমি একটু অবাক হলাম। যার বাবা অসুস্থ, মা রান্না করছে, তার কাকাকে বলদ পৌঁছে দিচ্ছে বছর 8-এর ওই ছোট্ট মেয়েটা। অথচ এই পথ দিয়ে আসতে সাধারণ মানুষ অবধি ভয় পায়। কেউ দিনের বেলাতেও একা আসে না, দল বেঁধে যাতায়াত করে। 4 ঘন্টা ধরে এই রাস্তা দিয়ে গিয়েও একটা মানুষও আমার চোখে পড়ল না। এরকম নির্জন এলাকা দিয়ে একটা ছোট্ট মেয়ে একা একা বলদ পৌঁছে দিতে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পর একটা শাখা পথের মুখে আমি দাঁড়ালাম। সেটা পার হয়েই একটা ছোট্ট বাড়ি নজরে এলো। মেয়েটা সেই বাড়িতেই ঢুকলো। আমি মেয়েটার পিছনেই ছিলাম। মেয়েটা বাড়ির দরজার সামনে গিয়ে তার কাকাকে ডাকলো আর বলল বলদটাকে সে নিয়ে এসেছে। বাড়ির ভিতর থেকে একটা পুরুষ কণ্ঠ এলো, বলল, বলদটাকে বাড়ির বাইরে খুঁটিতে বেঁধে রেখে তুই চলে যা, আমি এখন খাচ্ছি। মেয়েটা তার কাকার কথা অনুযায়ী কাজ করলো। মেয়েটির কাকা তাকে পুতলি বলে ডেকেছিল, এটা আমি লক্ষ্য করেছিলাম। এরপর মেয়েটা ফিরে চলল নিজের বাড়ির দিকে। আমিও তার সাথেই ছিলাম। আমরা দুজনে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। মেয়েটা বোধহয় আমার পাশে হাঁটতে লজ্জা পাচ্ছিল। বুঝতে পেরে আমি মেয়েটার আগে আগে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মেয়েটাকে আমি বললাম, যে বাঘটা তোমার কাকার বলদটাকে মেরেছে তাকে আমি ছাড়বো না। মড়িটা কোথায় আছে তুমি আমাকে দেখিয়ে দেবে? পুতলি নামের ছোট মেয়েটা আমার কথার উত্তরে বলল, সে মড়িটাকে দেখিয়ে দেবে, কিন্তু সে কোনোদিনও দেখেনি। তার কাকা যখন তার বাবাকে এই ব্যাপারে বলছিল সে শুনেছে। মেয়েটার কাছ থেকে আরো জানা গেল যে বলদটাকে যখন বাঘটা মেরেছিল তখন আরো গরু বাছুর তার সাথে ছিল, আর সকালে যখন বলদরা চড়তে বেরিয়েছিল তখনই বাঘটা বলদটাকে শিকার করে। আমি আর পুতলি সরু রাস্তা ধরে যাচ্ছিলাম। ওই রাস্তার বাঁ দিকে ছিল ঘন জঙ্গল আর ডান দিকে ছিল ঘন ঝোপঝাড়। চারপাশে সতর্ক দৃষ্টি দিয়ে আমরা কথা বলতে বলতে হাঁটছিলাম। এখানকার জায়গাটা এমনই যে কোনো দিক থেকে বিপদের আশঙ্কা রয়েছে। প্রায় 1 মাইল পথ হেঁটে এসেছি। দেখতে পেলাম এই পথ দিয়ে গরু ছাগল চলে বেড়ায়। মেয়েটি দাঁড়িয়ে পড়ল। সে বলল, এই পথের ওপর বলদটা মারা গেছে, সেই কথাই তার কাকা বাবাকে বলেছিল। জায়গাটা ভালো করে দেখে মেয়েটিকে তার বাড়িতে নিরাপদেই পৌঁছে দিলাম। গরু ছাগলের পথের সামনে ফিরে এসে প্রায় 1 মাইল পথ যাবার পরই কিছু নিশানা আমার চোখে পড়ল। রাস্তা থেকে খানিকটা নিচের দিকটায় দেখা গেল গরু মোষগুলো হুটোপুটি করে এখান থেকেই পালিয়ে গিয়েছিল। এই জায়গা থেকে 50 গজ মতো দূরে জঙ্গলের ভিতরে ঢুকলাম। দেখতে পেলাম এই পথ ধরেই ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগটি চলে গেছে। দাগটা উপত্যকার ভিতর পর্যন্ত সোজা চলে গেছে।
এই পথ অনুসরণ করতে করতে কয়েকশো গজ এগিয়েই দেখতে পেলাম বলদটাকে। প্রায় 20 ফুট উঁচু একটা পাহাড়ের নিচে একটা গভীর খাতের মুখ থেকে 40 ফুট দূরের জায়গায় সেটা পড়েছিল। বলদটার পিছনের দিকটায় শুধু খাওয়ার চিহ্ন দেখা গেল। কোন রকম সূত্র না ধরেই এগিয়ে শেষ পর্যন্ত মড়িটা দেখা গেল। এই মড়িটা এবং খাতের মাঝামাঝি জায়গায় একটা বেঁটে মতো ওক গাছ রয়েছে। গাছটা গোলাপের লতায় ঘেরা। মড়িটার সামনে বসতে হলে এই গাছটাই একমাত্র উপযুক্ত জায়গা। তাই বসার ব্যবস্থা করতে লাগলাম। আলো থাকতে বাঘটা এদিকে আসবে না। আকাশে চাঁদের দেখা নেই বলে চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। আর মড়িটা যেহেতু আমার কাছাকাছি, তাই বাঘ এলেও তাকে মারবার মতো সুযোগ রয়েছে। গোচারণ পথটা যেখানে রাস্তার সাথে মিশেছে সেই জায়গায় ফিরে এলাম। ভোর 4টে থেকে হাঁটা শুরু করে বিকেল 4টে পর্যন্ত হেঁটে এসেছি, তাই নিজেকে ক্লান্ত বোধ হচ্ছে। এখানে বদ্রির ফল বাগিচায় চা পাওয়া যেতে পারে, তাই এখন 1 কাপ চা খাওয়ার জন্য প্রাণটা উৎসুক হয়ে আছে। বদ্রির বাগানে যেতে গেলে এই গুল্ম ঝোপের ভিতর দিয়ে 1 মাইল পথ হেঁটে যেতে হবে। আমি এতটা পথ হেঁটে বদ্রির বাগানে গিয়ে তার সাথে দেখা করলাম। ওখানে গিয়ে দেখলাম সে তার বাগানের একটা আপেল গাছের দেখাশোনা করছে, তাই তার গেস্ট হাউসের কাছেই তাকে পেয়ে গেলাম। আমি এখানে কি কারণে এসেছি তা জেনে আমাকে নিয়ে গেল টিলার ওপরে গেস্ট হাউসে। সেখানে বারান্দায় বসলাম। বদ্রিকে আমি পুতলির কথা বলে সব কথাই খুলে বললাম। তার কাকার বলদটিকে যে বাঘটা মেরেছে তার সন্ধানেই আমি এখানে এসেছি এবং মড়িটাকেও খুঁজে পেয়েছি বললাম। এই বলদটির কথা মুক্তেশ্বরের শিকারীরা জানে কি না সে কথা আমি বদ্রিকে জিজ্ঞাসা করলাম। এ কথা শুনেই বদ্রি বেশ রেগে গেল। বলল, এই শিকারীদের ওপর গ্রামবাসীদের কোনো ভরসা নেই, কারণ তারা বহুবার মড়ির ওপর বসেও ব্যর্থ হয়েছে। শিকারীদের ওপর থেকে গ্রামের লোকেরা ভরসা হারিয়ে ফেলেছে, তাই তারা কোনো হত্যার খবর শিকারীদের জানায় না। বদ্রির কথায় শিকারীদের মড়ির সামনে বসবার বিবরণ যা শোনা গেল, তাতেই বুঝতে পারলাম কি কারণে বাঘটা মড়িটার কাছে আসে না। শিকারীরা মড়িটার কাছাকাছি ঝোপঝাড় এবং সব ছোটখাটো গাছ কেটে পরিষ্কার করে ফেলত। এরপর বড় বড় মাচান বেঁধে তাতে দলবল সহ সবাই মিলে বসত। ফলে বাঘ মড়ির কাছে আসবার সাহস পেত না। মুক্তেশ্বর জেলায় যে বাঘটি আছে সেটা বাঘ না বাঘিনী সেটা বদ্রি জানে না বলে জানালো। বাঘটার সামনের ডান পা একটু খোঁড়া কেন বদ্রি তাও বলতে পারল না। আমাদের সাথে বারান্দায় থাকা টেরিয়ার কুকুরটা হঠাৎই একদিকে তাকিয়ে গড়গড় শব্দ করতে শুরু করলো। কুকুরটা যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকাতেই দেখতে পেলাম একটা বড় হনুমান আপেল গাছের ডাল ধরে কচি আপেল পেড়ে খাচ্ছে। বদ্রি দেখতে পেয়ে একটা শর্ট গান থেকে গুলি ছুঁড়ল হনুমানটার দিকে। হনুমানটাও গুলির শব্দে সেই পাহাড়ের পথে ছুটে পালালো। সাথে সাথে কুকুরটাও লাফিয়ে তার পিছনে ছুটল। আমি তাড়াতাড়ি বদ্রিকে কুকুরটাকে বাধা দিতে বললাম, কারণ হনুমানটা কুকুরটাকে ধরতে পারলে তাকে আঘাত করতে পারে। আমার কথার উত্তরে বদ্রি হেসে জানালো, কুকুরটা আর হনুমানটা দুজনে দুজনের শত্রু। কারণ বদ্রির বাগানের চারা গাছগুলোর হনুমানটা অনেক ক্ষতি করেছে, তাই কুকুরটাও হনুমানটাকে দেখলেই তাড়া করে। হনুমানটার কয়েক গজের মধ্যে কুকুরটা পৌঁছালেই
হনুমানটা ঘুরে তার কানের পাশ থেকে খানিকটা মাংস ছিঁড়ে নিল। বেচারা কুকুরটা হনুমানের আঘাতে জখম হয়ে ফিরে এলো। আমরা দুজনে তার সেবা শুশ্রূষা করলাম। এরই মধ্যে চা ও গরম পুরি খেয়ে বদ্রীকে খাতের ধারে মড়ির সামনে বসার কথা বললাম। দুজন লোককে ডেকে বদ্রী মাচান বাঁধবার আদেশ দিল। আমরা তৈরি হয়ে সেই মড়ির কাছে এসে বসলাম। আমি যে গাছটায় বসবার ব্যবস্থা করেছি সেটা দেখে বদ্রী অসম্মতি জানালো, কারণ গাছটা যতটা উঁচুতে সেটা অনায়াসেই বাঘটা লাফ মেরে উঠে যেতে পারবে। বদ্রী আমাকে আজকের রাতটায় না থাকার জন্য বলল। বাঘটা মড়িটাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেলে সেখানেই কোনো গাছ দেখে বসবার কথা বলল। আমি বদ্রীর কথায় সম্মতি জানাতে পারলাম না, কারণ বাঘটি মানুষ খেকো। তার মতিগতি সাধারণ বাঘের মতো নয়। সুতরাং তার জন্য আগামীকাল অপেক্ষা করার ভরসা পেলাম না। এর সাথে আবার আছে ভাল্লুকের আনাগোনা। তারা যদি একবার মড়ির খোঁজ পায় তবে তারা একেবারে সেটিকে খেয়ে ফেলবে, কারণ হিমালয়ের ভাল্লুকরা বাঘকে ভয় করে না। শেষ হলো আমাদের আজকের গল্প। লেখক জিম করবেটের লেখা মুক্তেশ্বরের মানুষ খেকো প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো শুনে তা অবশ্যই জানাবেন। যদি এরকমই আরও কোনো গল্প শুনতে চান সেগুলিও লিখে জানাতে পারেন কমেন্ট করে। খুব শীঘ্রই ফিরব এই গল্পের পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক।